2016 সালের পর থেকে 2024 সালের প্রায় এই সময়ের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কার্যত বন্ধ। যা নিয়োগ হয়েছিল তাও স্যাটিসফাইড করা হয়েছে মহামান্য হাইকোর্টের অর্ডারে। বেনিয়ম, অনিয়ম, একাধিক একগুচ্ছ অভিযোগ ভিত্তিতে এই সমস্ত কর্মকাণ্ডগুলো ঘটেছে। সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে বড় নিয়োগ প্রক্রিয়া 42,949 2016 সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল, সেখানেই একাধিক বেনিয়ম, একাধিক অনিয়ম, একাধিক অভিযোগ আছে। সেই অভিযোগগুলো কার্যত অনেকেই প্রশ্ন করেন যে দাদা অনেক দিন তো হলো হাইকোর্ট কোনো অর্ডার করছে না, 6-7 বছর তো আমরা দেখেছি মামলা টামলা করে কিছু হয়নি। তাদের কাছে আমাদের একদম পুরো পার্সোনাল বা ব্যক্তিগত প্রশ্ন যে 2022 সালের 28শে নভেম্বরের আগে যে মামলাগুলো দায়ের হয়েছে মহামান্য হাইকোর্টে, সেই মামলাগুলোতে কি ডকুমেন্টের উপর মামলা হয়েছে? কারণ ব্রেকআপ তালিকা আজ পর্যন্ত কেউ দেখেনি, প্যানেল আজ পর্যন্ত কেউ দেখেনি, কাট অফ মার্কস 2023-এর আগে কেউ দেখেনি। তাহলে সেই মামলাগুলো কী টাইপের মামলা ছিল? যে মামলাগুলোতে অগাধ বড় কিছু আশা করছেন যে সেই মামলাগুলোর থেকে একটা ফলাফল আসবে, একটা চাকরির রাস্তা খুলছে না সেই অর্থে। তার কারণ হচ্ছে 2022-এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগের এই 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় কোনো কিছু রিভিলই হয়নি। 2022-এ সার্টেন কিছু মামলাতে একে একে খোলস ছাড়িয়ে এদের আসল রূপটা বেরিয়েছে এবং কার্যত দিনের আলোতে আজকে গোটা বিষয়টা পরিষ্কার যে কী হারে বেনিয়মগুলো হয়েছে। জাস্টিস গাঙ্গুলি তখন সিটিং জাজ, যখন এই বিষয়গুলো সামনে আসা শুরু হয়, তিনি কার্যত বেনিয়ম বা অনিয়মগুলোকে পাশে রেখে তিনি কার্যত দুর্নীতির দিকে গিয়েছেন। যারা দুর্নীতি আর বেনিয়মের মধ্যে সামান্য তফাৎটুকু বোঝেন তারা এই বিষয়টা ধরতে পারে যে জাস্টিস গাঙ্গুলির দুর্নীতির দিকে গিয়ে এই বেনিয়মটাকে যদি ধরে তিনি এগোতেন, তাহলে হয়তো আজকে যোগ্য যে সমস্ত প্রার্থী তাদের অ্যাকোমোডেশন এতটা সময় লাগতো না, কার্যত তার এর মধ্যে রাস্তা খুলে যেত। বাট তিনি যদি দুর্নীতির দিকে গেছিলেন, টানেলের মধ্যে প্রবেশ করেছিলেন, বাট সেই টানেল শেষ করার আগেই তিনি তার পদ থেকে তিনি অবসর গ্রহণ করেন, যার জন্য আজকে এরকম একটা টালমাটাল পরিস্থিতি। এবং যেখানে গিয়ে এই যে সার্টেন ডকুমেন্ট যেগুলো রিভিল হয়েছে 2022 সালে বা 23 সালে, তার আগে পর্যন্ত যে মামলাগুলো, সেই মামলাগুলো এফেক্টিভ না। 2-1টা মামলা কার্যকারী মামলা যেগুলোতে তোর মালদার ক্ষেত্রে যেমন হয়েছে, প্যানেল ডিস্ট্রিক্ট ওয়াইজ পেয়েছিল, সেই প্যানেল দিয়ে মামলা করেছিল, দেন চাকরির অর্ডার হয়েছে, চাকরিও পেয়েছেন। বাট অন্য যে মামলাগুলো তাতে কিন্তু রিলেভেন্ট ডকুমেন্ট ছিল না। আর কোর্ট তো ডকুমেন্টের উপর বেস করে সেই জাজমেন্টগুলো দেবে। এমন তো না আমার মনে হচ্ছে এটাতে দুর্নীতি হয়েছে, আমার মনে হচ্ছে এটাতে অনিয়ম হয়েছে, বেনিয়ম হচ্ছে, আপনি আমাকে অর্ডার দিন, এমন মামলা তো কোর্ট শুনবে না। কোর্টের কাছে রিলেভেন্ট ডকুমেন্ট চাই। ডকুমেন্ট না থাকলে সেই মামলা কার্যত খারিজ হবে বা সেই মামলা নিষ্পত্তি হয়ে গেল, তাতে কোনো অর্ডার আসবে না, সেটা ন্যাচারাল। এই মুহূর্তে যে সিচুয়েশন আমরা দাঁড়িয়ে আছি, যে বেনিয়ম অনিয়মের প্রসঙ্গে আজকে 32,000 যেটা স্যাটিসফাইড হচ্ছে, জাস্ট দুর্নীতির কারণে এটাকে স্যাটিসফাইড করা হয়েছে। যদি বেনিয়মে হতো, আমি হলফ করে বলছি 32,000 পুরো অংশটা বাতিল হতো না। এটা ওর মধ্যে যে 10,000 থেকে 12,000 আছে যারা আনফিট ক্যান্ডিডেট, তারাই শুধুমাত্র এখান থেকে টার্মিনেট হতো এবং তার জায়গায় যোগ্য বঞ্চিত যারা ডিপ্রাইভ হয়ে আছেন তারা এখানে অ্যাকোমোডেশন হতে পারত। তো যাই হোক, একটা বিষয় আপনাদের আজকে দেখাবো। বঞ্চিতদের খতিয়ান প্রায় 92 মাস হিসাব করে দেখলে 2017 সাল থেকে 2024-এর অক্টোবর পর্যন্ত যদি দেখেন, 92 মাস, সেই 92 মাসে জনপ্রতি টাকার জালিয়াতি বা খয়রাতি যোগ্য বঞ্চিতদের যেটা হয়েছে 23 লক্ষ টাকা। 2016 প্যানেলে ইন সার্ভিসদের স্যালারি স্লিপ জোগাড় করে কাট অফ মামলা দায়ের করলো এই বঞ্চিত যোগ্য প্রার্থী। কেন যোগ্য এই তকমাটা দিচ্ছি, তার কারণ এই টোটাল ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো যদি একজনে যদি এই অবিচার হয়, সংখ্যাটা যদি 10,000 12,000 হয়, তাহলে তার পরিমাণটা কোথায় যাবে, ভিডিওর একদম শেষ অংশে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। একজন প্রার্থী তিনি 18 সেপ্টেম্বর 2024-এ মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ভাগ্যিস সুপ্রিম কোর্টের কোনো লক্ষণ রেখা টেনে দেওয়া হয়নি এই 42,949 প্যানেলে, যেখানে গিয়ে এটার এই হচ্ছে তার এক্সপায়ারি ডেট, সেটা নেই বলে আজকে কোথাও গিয়ে রিলিফ। 2024-এও মামলা এন্টারটেনমেন্ট করছে কোর্ট, কারণ শৌকত জামানের মামলা যেটা জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম সিএবি করেছে, আমরা জানি সেই মামলা জুন জুলাই দায়ের হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন সেক্রেটারিকে করা হচ্ছে পার্টি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তার সাথে তার চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল নর্থ 24 পরগনাস। তো 2016 সালে নিয়োগ প্রক্রিয়া, তো পার্টি করা হচ্ছে ডিপিএসসিকে, নর্থ 24 পরগনাসকে। তো ম্যাটারটা আসলে কি? খুব পরিষ্কার ক্লিন একটা মামলা। মেধা কী করে বঞ্চনা হচ্ছে সে বিষয়ে এই গোটা বিষয়টা আপনাদের তুলে ধরবো। আপনারা দেখতে পাবেন যে এটা একজন দুজনের ক্ষেত্রে হয়নি, এরকম 10 থেকে 12,000 যোগ্য বঞ্চিত প্রার্থী এই 42,949 প্যানেলে বাইরে থেকে গেছেন। আজকে আমাদের লড়াইটা তাদেরকে নিয়েই। আর নাচতে নেমে ঘোমটাতে আমরা পছন্দ করি না, যার জন্য শক্ত হাতে মোকাবেলা হবে। নিজের অধিকার ধরে রাখার জন্য এই সমস্ত মানুষজনদের পাশে আমরা আছি এবং থাকবো শেষ পর্যন্ত।
তো দেখতেই পাচ্ছেন এই প্রার্থী 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেন। নোটিফিকেশন হিসাবে পিটিশন অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য তিনি ইন্টারভিউতে ডাক পান এবং সেক্ষেত্রে তিনি আলটিমেটলি তিনি কোয়ালিফাইড হন না। দেয়ার আফটার অর্ডার ডেটেড 23/9/2022 অনারেবল জাস্টিস গাঙ্গুলির অর্ডারে দেখা যায় যে পাবলিশ এমপ্যানেল ক্যান্ডিডেট অর্থাৎ ব্রেকআপ তালিকা প্রকাশিত 42/949 2016 হিসাবে। দেন 23/5/2023 তারিখে কাট অফ লিস্ট প্রকাশিত হয় এবং আফটার স্ক্রুটিনি অফ দ্য এমপ্যানেল লিস্ট পিটিশনার ফাউন্ড দ্যাট দ্য লাস্ট এমপ্যানেল ক্যান্ডিডেট সিকিউর লেস মার্কস দ্যান দ্য পিটিশনার। পরিষ্কার কথা যে এই প্রার্থী তিনি বেশি নাম্বার পেয়েছেন এবং লাস্ট প্রার্থী যিনি এমপ্যানেল হয়েছে তিনি কম নাম্বার পেয়েছেন। দ্য বোর্ড হ্যাজ অ্যাডাপ্টেড কারাপ্ট প্র্যাকটিস ইন দ্য রেসপেক্ট অফ 2016 সিলেকশন প্রসেস বাই দ্য সাচ অ্যাকশন হ্যাভ ডিপ্রাইভ জেনুইন ক্যান্ডিডেট ফ্রম দ্য গেটিং অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ যোগ্য বঞ্চিত প্রার্থীদের এখানে তাদের বঞ্চনা করা হয়েছে, সেই কথাই সিনপসিসে তুলে ধরা হয়েছে। এবার আপনি তো গালগপ্প শোনাচ্ছেন মশাই, কিন্তু আসলে ফ্যাক্ট কি তেমনটাই আছে? তিনি কত নাম্বার পেয়েছেন তো গোটা বিষয়টাই আপনাদের তুলে ধরবো। আর এটা আমি বারবার বলছি, এটা কোনো একটা জেলার ক্ষেত্রে নয়, গোটা পশ্চিমবঙ্গে 20টা জেলার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে 2016 প্যানেলে। আর আমাদের লড়াইটা পার্টিকুলার এটা নিয়েই, কে সংসারধর্ম করছে, কে চাকরি বাকরি করছে, এগুলো নিয়ে কনসার্ন নয়। এই সমস্ত প্রার্থীদের কী করে অ্যাকোমোডেশনের জায়গা হবে সেটাই আমাদের লক্ষ্য। এবং সত্যি কথা বলতে 2022-23-এর পরে যে মামলাগুলো দায়ের হচ্ছে সবকটা মামলায় কিন্তু মেরিটযুক্ত মামলা, কারণ ডকুমেন্ট তখন ছিল আছে। এর আগে যেগুলো হয়েছে মামলা তখন ডকুমেন্ট ছিল, আপনি কাট অফ জানেন না, আপনি এখানে চাকরি পেয়েছেন তাদের তালিকা আপনার কাছে নেই, আপনি কী দেখে মামলা করেছেন? মামলা তো হচ্ছে 22-23 সালের মামলা, 24-এর মামলা, এইগুলো হচ্ছে মামলা, আর আগেরগুলো সবই হামলা। তাতে করে কিছু যায় আসবে না, ওই 6 নম্বর প্রশ্ন বলছে আর কিচ্ছু নেই তার আগে পূর্বগাছ। তো দেখবো এই পিটিশনার কী করলেন, একটা আইটিআই রিপ্লাই, তিনি আইটিআই ইনফরমেশন জানতে চাইলেন কার কাছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। কি সুন্দর গোছানো একটা লেখা, এনারা বাদ থেকে গেছেন এই প্যানেলে, বোঝায় সৃজনশীলতা ব্যাপারটা তো বোঝা যায়। যাই হোক, কী লিখেছে আমরা একটু দেখবো। তো তিনি আরটিআই পাওয়ার পর তিনি অ্যাকচুয়ালি এটা প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠিটা লিখেছেন। তো তিনি লিখেছেন 2016 রিক্রুটমেন্ট প্রসেসে তিনি বসেন, তিনি 14 টেট পাস এবং সেক্ষেত্রে তিনি এমপ্লয়েড হননি, কিন্তু সেক্ষেত্রে বোর্ড একটা ব্রেকআপ তালিকা প্রকাশিত করে এবং সেক্ষেত্রে তিনি দেখেন যে তার নাম্বারগুলো নিয়ে তার ডাউট থাকে এবং সেক্ষেত্রে তিনি ঠিক করেন যে তিনি আরটিআই অ্যাপ্লিকেশন করবেন এবং সেক্ষেত্রে আরটিআই অ্যাপ্লিকেশন করেন। কিছুদিন পর তিনি আরটিআই উত্তরও পান এবং সেক্ষেত্রে সাচ অ্যান্ড সাচ মেমো নাম্বার এখানে দেওয়া আছে। অ্যান্ড আই শকড টু সি দ্য মেনি জেনারেল ক্যান্ডিডেট সিকিউর দেয়ার জব বিলো 15 মার্কস ইন মেরিট লিস্ট। অর্থাৎ 15 নম্বর পেয়ে অনেকেই জেনারেল কাট অফ তার থেকে অনেকে কম নাম্বার পেয়ে চাকরি পেয়ে গেছেন। আই অ্যাম অ্যান ওবিসি বি ক্যান্ডিডেট, আই সিকিউর 20.168 মার্কস ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস। অর্থাৎ কোথায় 15 কাট অফ গেছে, 15 পয়েন্ট সামথিং, সেখানে তিনি 20.168 পেয়েছেন। অলসো সাম ওবিসি বি ক্যান্ডিডেট ডুইং টু দ্য বিলো 20.168 সিকিউর ইন দ্য মেরিট লিস্ট। অর্থাৎ ইনি যেটা দেখছেন যে তার নাম্বার জেনারেল কাট অফ কোথায় সামথিং 15 সামথিং গেছে, তো তার কাট অফ 20.168। তো তিনি লিখছেন, সো আই বেগ টু ইউ টু গিভ মাই rightful job in the primary recruitment process 2016. Please do needful action as soon as possible and give me justice. সেই জাস্টিস, অর্থাৎ ন্যায় বিচারের আশায় তিনি চিঠিটা করেছেন যে ন্যায় বিচার আমাকে দেওয়া হোক। আমি তো বেশি নাম্বার পেয়েছি, আমি তো একজন যোগ্য বঞ্চিত প্রার্থী, 7.5 বছর 8 বছর অতিক্রান্ত, আজকে আমাকে নিয়োগটা দেওয়া হয়নি। এই ঘটনা শুধু উত্তর 24 জেলার ক্ষেত্রে নয়, এই ঘটনা প্রত্যেকটা জেলার ক্ষেত্রে ঘটেছে। বহু যোগ্য প্রার্থী তারা এই প্যানেলের বাইরে থেকে গেছেন। আমরা চিৎকার করে একই কথা বলছি, তার কারণ এই সমস্ত তথ্যাদি বাইরে এসছে কখন, 2022-23 সালে। যাই হোক, আপনাদের একটা সেটেল ল আপনাদের দেখাবো, ঐতিহাসিক রায় জাজমেন্ট কপিতে রয়েছে। দ্য পিটিশনার পেয়ার, এখানে পরিষ্কার কথা কী লেখা আছে, পিটিশনার এখানে মালদা ডিস্ট্রিক্টের একটা সার্টেন বিষয় রয়েছে, তিনি ওবিসি বি প্রার্থী এবং ইনিও ওবিসি বি প্রার্থী, নন আনট্রেন ক্যাটাগরিতে। সেক্ষেত্রে তিনি হায়ার মার্কস তিনি সিকিউর করেছেন জেনারেল কাট অফের থেকে, মানে জেনারেল ক্যান্ডিডেটের থেকে। তো সেক্ষেত্রে সেটেল ল কী বলছে, দ্য ল ইজ সেটেল দ্যাট ইফ এ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট সিকিউর হায়ার মার্কস দেন এ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হি শুড বি ট্রিটেড অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট। পরিষ্কার কথা, অর্থাৎ সংরক্ষিত বিভাগের প্রার্থী যদি জেনারেল কাট অফ ক্রস করে যান তাহলে তিনি অ্যাজ এ জেনারেল হিসাবে তিনি চাকরিটা পাবেন। এটা সেটেল ল, সেটেল প্রিন্সিপাল, এটা সেটেল পজিশন অফ রিজার্ভেশন, সেটেল পজিশন অফ 100 পয়েন্ট রোস্টার আপনাকে দিতেই হবে। সেখান থেকে আপনি ডিপ্রাইভ করতে পারেন না এই সমস্ত যোগ্য প্রার্থীদের। আবারও বলছি, আমাদের লড়াইটা হচ্ছে এনাদের জন্য। আমরা বুকচিতে লড়াই করছি এই সমস্ত যোগ্য যাদের সংরক্ষিত বিভাগ প্রার্থী, যাদের একটু সামান্য রিজার্ভেশনটুকু আছে, সেইটুকুও খর্ব করা হয়েছে এই গোটা নিয়োগ প্রক্রিয়া থেকে। আপনাদের আরও দেখাবো, আরসি বাগচি রিপোর্ট আপনাদের দেখাবো। সেম একটা অর্ডারের ক্ষেত্রে জাস্টিস
কোনো একজন জাস্টিস তিনি অর্ডার দিয়েছিলেন যে এই পিটিশনারকে দেখা হোক এই নার বিষয়টা। তো সেক্ষেত্রে আর.সি. বাগচি তৎকালীন সেক্রেটারি পর্ষদে তিনি বলছেন রিপোর্ট দিয়ে, একটু 2 নম্বর পয়েন্টটা ভালো করে দেখুন, তিনি হচ্ছেন একজন এসসি প্রার্থী। তো সেক্ষেত্রে কী লেখা আছে, ইট ইজ ফাউন্ড দ্যাট হিজ টোটাল মেরিট স্কোর ইজ লেস দ্যান দ্যাট of the last time panel candidate in the respective untrained general and untrained এসসি ক্যাটাগরি। তার মানে একজন সংরক্ষিত বিভাগ প্রার্থী এসসি হন, তিনি আনট্রেন্ড জেনারেলও কম্পিটিশন করবে এবং আনট্রেন্ড এসসিতেও কম্পিটিশন করবে। যদি ওবিসি বির ক্ষেত্রে হয় তাহলে ওবিসি বির ক্ষেত্রে তিনি আনট্রেন্ড জেনারেলও কম্পিটিশন করবে এবং আনট্রেন্ড ওবিসি বি ক্যাটাগরিতে কম্পিটিশন করবে। অর্থাৎ জেনারেল কাট অফ যদি ক্রস করে জেনারেল হিসেবে চাকরি পাবে, আদারওয়াইজ নিজের ক্যাটাগরি কাট অফ ক্রস করলে ক্যাটাগরিতে চাকরি পাবে। এটা হচ্ছে অ্যাজ পার সেটেল ল, যার বেসিসে আর.সি. বাগচি পর্ষদ এই কথা রিভিল করেছে একজন সংরক্ষিত বিভাগের প্রার্থী 2 জায়গায় কম্পিটিশন করবে অ্যাজ পার সেটেল ল। কিন্তু ইনি কত নাম্বার পেয়েছেন তার প্রমাণ কী আছে দেখাবো আপনার আরটিআই। দেখুন আরটিআই এটা 29/5 উনি আরটিআই পেয়েছেন। তো তার নাম্বার হচ্ছে 20.168। নর্থ 24 পরগনাসের ক্ষেত্রে একজন যোগ্য বঞ্চিত প্রার্থী, তার নাম্বার 20.168, যার আজকে চাকরি করার কথা 7.5 বছর 8 বছর সময় ধরে, কারণ 15 পয়েন্ট সামথিং আছে এই জেলায় কাট অফ, সেখানে তিনি আজও চাকরি পাননি। আজও কোর্টে মামলা দায়ের করছে, পর্ষদে গিয়ে আপিল করছে। কেন তাকে এসব করতে হবে? কেন করতে হবে? কেন ম্যাল প্র্যাকটিস করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ? কেন এরকম বুজরুকি দিয়ে আজকে 7.5 বছর এই জিনিস চালিয়ে যাচ্ছে? 8 বছর সময় হতে গেল, 92 মাসের স্যালারি নি পাননি। পার ডে 1000 থেকে 1200 টাকা তার পাওয়ার কথা, পার ডে তিনি 1000 টাকা থেকে 1200 টাকার কষ্ট তিনি ভোগ করছেন। কাট অফ দেখাবো, নর্থ 24 পরগনাসে কাট অফ দেখাবো। দেখুন কাট অফ হচ্ছে 15.9 পার জেনারেল। ওবিসি বির ক্ষেত্রে সেটেল লাকি, যদি জেনারেল কাট অফ ক্রস করেন তাহলে জেনারেল হিসেবে চাকরি পাবেন। তো জেনারেল হিসেবে তো অলরেডি তিনি ক্রস করে গেছেন 20-র উপরে নাম্বার, আর 15.965, তিনি তো অনেক দিনের আগেই চাকরি পেয়ে যাওয়ার কথা। তিনি কেন চাকরি পাননি? কেন তিনি কোর্টের দ্বারস্থ হবেন না? অ্যাকচুয়ালি আইটি রিপোর্টটা হলে অনেক আগেই তিনি দ্বারস্থ হতে পেতেন এবং সেক্ষেত্রে কোর্ট কিন্তু রিলিফ দিত। আমি আবারও বলছি, এই সমস্ত তথ্যাদি 22-23 সালে এসছে, তার আগে আসেনি। প্রাথমিক শিক্ষা পর্ষদ ধামাচাপা দিয়েছে বিষয়গুলোকে, বিভিন্ন কথা বলে আইটি রিপোর্ট একটা টাইমে দিত না, ঘুরিয়ে দিত তাদেরকে। আমরা দেখিয়েছি, আমরা আইটিআই মামলা অলরেডি করা আছে। তিনি আরও দাবি করছেন, তিনি দেখিয়েছেন তার নিচে প্রেজেন্ট ওয়ার্কিং স্কুল কতটা খেটেছে ভাবুন। স্কুল নামটাম দিয়ে দিয়েছে যে তাদের নাম্বার 18, 16, 18, আমি তো পেয়েছি 20, আমি কেন চাকরি পাবো না? ইনি জেনারেল হিসেবে এত কম না চাকরি পাবো, আমি 20 পেয়ে চাকরি পাবো না সংরক্ষিত বিভাগের প্রার্থী? এ কেমন বিচার? এ কেমন নিয়োগ প্রক্রিয়া? এই বঞ্চনার খতিয়ান আপনি সব ছেড়ে দিন। এই যে 92 মাসের স্যালারিটা কে দেবে? চাকরিটা হয়তো আপনি তাকে দিয়ে দেবেন, এটার হিসাব হয়তো হবে, ন্যাশনাল বেনিফিটটাও কিন্তু পাবে, কিন্তু এই আপনার এই 92 মাসের স্যালারি, 92 মাসের কষ্ট, 92 মাসের দুঃখ, 92 মাসের চোখের জল, তার হিসাব কে দেবে? দিতে পারবে কোর্ট? প্রশ্ন করছি। তিনি আরও দেখিয়েছেন যে সম্প্রতি চাকরি হচ্ছে, তাদের স্যালারি স্লিপ জোগাড় করছে, তারা মামলা করেছেন। 42,710 টাকা দেখাচ্ছে গ্রস স্যালারি। এই যে স্যালারিটা তিনি একদিনও যদি আরও তিনি চাকরিটা না পান, যোগ্য বঞ্চিত প্রার্থী হয়ে পার ডে হিসাব করে 30 দিয়ে যেটা দাঁড়াবে পার ডে, সেটা তিনি বঞ্চনের শিকার হচ্ছেন। এই খতিয়ান হিসাব কে দেবে? কোর্ট তো এই অংশটুকু দিচ্ছে না। আর তার আগে ওই কথাটা বলি, জাস্টিস গাঙ্গুলি যদি দুর্নীতি পিছনে না ছুটতেন এবং তিনি যদি বেনিয়মটাকে দেখতেন, তাহলে যোগ্য বঞ্চিত প্রার্থীদের এই এতটা কষ্ট করতেই হতো না, তার আগে অনেক কিছু হতো। আপনাদের দেখাবো 23 লক্ষ টাকা জনপ্রতি ডিপ্রাইভ হয়েছে 92 মাসে হিসাব করলে। আপনি ছেড়ে দিন হটেবার 25,000 টাকা আপনি প্রত্যেক মাসে ধরুন, কম বেশি ছেড়ে দিন, কারণ কম ছিল পরবর্তীতে বেড়েছে বিভিন্ন বিষয়। আপনি অ্যাভারেজ 25,000 টাকা ধরুন, 92 মাসে গিয়ে দাঁড়ায় সংখ্যাটা 23 লক্ষ জনপ্রতি ডিপ্রাইভ হয়েছে। যোগ্য বঞ্চিত মেধাদের কাছে এই টাকাটুকু তাদের বঞ্চনা করা হচ্ছে। এবং সেক্ষেত্রে এই যে প্যানেল 42,949, আমি বলছি না 32,000 টোটালটাই কারাপ্ট, টোটালটাই অবৈধ, বাট এর মধ্যে যে 12,000 যেটা আইডেন্টিফাইড হয়ে যাবে কিছুদিনের মধ্যে, সেই 12,000 যারা আনফিট প্রার্থী, তারা যদি এখান থেকে সরে যেতেন বা তাদের জায়গায় 12,000 যোগ্য ঢুকতেন, সেই যোগ্যর বঞ্চনার খতিয়ান কত? 2,760 কোটি টাকা এই 92 মাসে। পশ্চিমবঙ্গের সব থেকে বড় স্ক্যাম যোগ্য মেধার খতিয়ান, এটা আপনাদের একদম হিসাব করে বললাম। গ্রস 25,000 টাকা মাসিক মাইনে ধরে 92 মাসে একজন প্রার্থীর দাঁড়ায় 23 লক্ষ টাকা। এই যে 92 মাসের এই যে 7-8 বছরের গল্প, সেটা যদি আপনি 12,000 এই সমস্ত আনফিট ক্যান্ডিডেটদের আপনি সরিয়ে যদি যোগ্য মেধা সম্পন্ন ব্যক্তি যদি অ্যাজ পার রুলস নিয়োগটা হতো, তার খতিয়ান 2,760 কোটি টাকা।